ডিয়ার স্টুডেন্ট, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এসএসসি উচ্চতর গণিতের 8.3 অধ্যায়ে। এই অধ্যায়ে আমরা ত্রিকোণমিতিক বিভিন্ন রেশিও নিয়ে পড়াশোনা করব। আমরা যখন জেনারেল ম্যাথে ত্রিকোণমিতি পড়াশোনা করেছি সেখানে আমাদের কিছু নির্দিষ্ট কোণের মান থাকে যেগুলো আমাদের সববার মুখস্থে থাকে, যেমন sin 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 45 ডিগ্রি। এগুলো কিন্তু আমরা সবাই জানি। যারা এসএসসিতে জেনারেল ছাত্র, অর্থাৎ যারা আর্টসে পড়ে, সায়েন্সে পড়ে, কমার্সে পড়ে, সবাই কিন্তু এই মানগুলো জানে। অর্থাৎ তোমাকে যদি বলা হয় sin 30 ডিগ্রির মান কত, এটা কিন্তু তুমি জানো। আবার যদি বলা হয় 45 ডিগ্রির মান কত, এটাও তুমি জানো। তারপরে হচ্ছে 60 ডিগ্রি মান, এটাও সবাই জানে। তোমরা যারা সায়েন্সে পড়তেছো তারাও জানে। কিন্তু যারা সায়েন্সে পড়ে তারা আসলে অনেক বেশি স্পেশাল হয়। শুধুমাত্র আমরা এই কয়টা বিষয় না, আমাদেরকে যদি আরও অনেক বড় বড় কোণের মান দেওয়া থাকে সেগুলো যেন আমরা বের করতে পারি, এই জন্যই হচ্ছে আমাদের আজকের এই লেকচার। আশা করছি আমরা এই লেকচারের পরবর্তীতে আমাদের যে কোনো ধরনের ত্রিকোণমিতিক অনুপাত দেওয়া হোক না কেন, আমরা খুব সহজেই এই মানগুলো বের করতে পারবো। আমাদেরকে যদি বলা হয় সাইন 1030, এটা যদি আমাদেরকে মান বের করতে বলে আমরা কিন্তু এটাও পারবো। যদি বলে হচ্ছে কস 3000 ডিগ্রি, এটা কিন্তু আমাদের মুখস্থ নেই, কিন্তু আমরা যদি উচ্চতর গণিত এই অধ্যায়গুলো করে ফেলি, আজকের লেকচারটা যদি করে ফেলি, তাহলে এই মানগুলো আমরা খুব সহজে বের করতে পারবো। তাহলে আমাদের এই যে আমি যে টাইপটা লিখে রেখেছি, যে কোনো কোণের ত্রিকোণমিতিক অনুপাতের মান কীভাবে বের করতে হবে, এটার জন্য তোমাদেরকে প্রথমে কয়েকটি স্টেপ ফলো করতে হবে। তিনটা যদি আমরা স্টেপটা ফলো করি তাহলে আশা করছি যে এই ম্যাথগুলো করতে খুব বেশি তোমাদের সহজ হবে। স্টেপ 1, সর্বপ্রথম তোমাদেরকে প্রথমে কোণগুলোকে n গুণন পাই ডিভাইডেড বাই 2 প্লাস মাইনাস থিটা আকারে প্রকাশ করতে হবে। হয়তো এখন বাংলা লেখাগুলো তোমাদেরকে বুঝতে খুব কষ্ট হবে। যখন আমরা ম্যাথগুলো করা শুরু করব তখন এগুলো আমাদের কাছে খুবই সহজ মনে হবে। তাহলে প্রথম স্টেপটা হচ্ছে কি, যে প্রথমে কোণগুলোকে n গুণন পাই ডিভাইডেড বাই 2 আকারে প্রকাশ করতে হবে। আর এখানে কিন্তু আমরা জানি যে পাইয়ের মান কত, 180 ডিগ্রি, আর পাই ডিভাইডেড বাই 2 মানে কত, 90 ডিগ্রি। অর্থাৎ এটা তো আমাদের হচ্ছে রেডিয়ান কোণ আছে, যদি ডিগ্রিতে থাকতো তাহলে এরকম হতো n গুণন 90 প্লাস মাইনাস থিটা, এই আকারেও আমরা প্রকাশ করতে পারতাম। আপাতত লিখে দেওয়ার জন্য, তোমাদেরকে নোট করে দেওয়ার জন্য আমরা এইভাবেই লিখে রাখছি। তাহলে আমাদের প্রথম কাজ শেষ। দ্বিতীয় কাজটা হচ্ছে স্টেপ 2। যে কোণটি কোণ চতুর্ভাগে সেইটা আমাদেরকে বের করতে হবে। অর্থাৎ কোণটি কোণ চতুর্ভাগে তা নির্ণয় করে চিহ্ন বসাতে হবে। তা নির্ণয় করে চিহ্ন বসাতে হবে। তাহলে ভাইয়া আমাদের কিন্তু 2টা কাজ শেষ। আমি বলেছিলাম তোমাদের 3টা স্টেপ যদি ফলো করো তাহলে এই টাইপের যত ধরনের ম্যাথ আসুক তুমি অবশ্যই পারবা। স্টেপ নাম্বার 3। স্টেপ 3তে এখানে দেখো আমরা n একটা লিখেছি, যে n এর মান অর্থাৎ পাই ডিভাইডেড বাই 2 এর যে সহগ, পাই ডিভাইডেড এর সহগ n যদি জোড় হয়, n জোড় হলে অনুপাত চেঞ্জ হবে না। বাট দ্বিতীয়টা লিখে রাখছি, যে পাই ডিভাইড বাই 2 এর সহগ n যদি বিজোড় হয় তাহলে অনুপাত কি হবে, অবশ্যই চেঞ্জ হবে। কিভাবে চেঞ্জ হবে, আমাদের সাইন যেটা আছে সেটা কজে পরিণত হবে, সাইন থিটা আমাদের কজে পরিণত হবে।
একই রকম করে কট যেটা আছে সেটা হচ্ছে সাইনে পরিণত হবে। তারপর ট্যান হবে কটে পরিণত, ট্যান থিটা কট থিটাতে পরিণত হবে, এবং সেক থিটা আমাদের কসেক থিটাতে পরিণত হবে। আশা করি বোঝা গেছে। আমি তোমাদেরকে আরও একবার বলে দিচ্ছি যে আমাদের অনেক বড় বড় কোণ দেওয়া থাকবে। প্রথমত কাজ হচ্ছে আমাদের এই কোণগুলোকে n গুণন পাই ডিভাইডেড বাই 2 প্লাস মাইনাস থিটা আকারে প্রকাশ করতে হবে। এইটা করার পর এই যে কোণটা আছে এই কোণটা কোন চতুর্ভাগে সেইটা অনুযায়ী আমাদেরকে চিহ্ন বসাতে হবে। তারপর পাই ডিভাইড বাই 2 এর সহগ n যদি জোড় হয় তাহলে আমাদের অনুপাতটা চেঞ্জ হবে না, আর n যদি বিজোড় হয় তাহলে অনুপাতটা আমাদের চেঞ্জ হবে। অর্থাৎ সাইন থিটা কস থিটাতে পরিণত হবে, ট্যান থিটা কট থিটাতে পরিণত হবে, সেক থিটা কসেক থিটাতে পরিণত হবে। আর আরও একটা তোমরা এখানে লিখে রাখো, সেটা হচ্ছে পায়ের সহগ যে কোনো পূর্ণ সংখ্যা হলে চেঞ্জ হবে না, পূর্ণ সংখ্যা হলে চেঞ্জ হবে না। আশা করছি এই স্টেপগুলো যদি আমরা ফলো করি তাহলে কিন্তু আমাদের ম্যাথগুলো সহজে হবে। তাহলে স্টেপগুলো একটু বোঝার চেষ্টা করি। যে দেখো আমাদেরকে এখানে কিন্তু কোণ দেওয়া থাকবে, সেটাকে n টাইপে মানে প্রকাশ করতে হবে। যদি মনে করো যে 11 পাই এরকম আছে আমাদেরকে, তো প্রথম কাজ হচ্ছে আমাদের n গুণন পাই ডিভাইডেড বাই 2 আকারে প্রকাশ করতে হবে। এটাকে কিভাবে আমরা প্রকাশ করতে পারি, যদি এখানে আমরা 22 দিই আর এই পাশে যদি পাই ডিভাইড বাই 2 আকারে লিখি, তাহলে কিন্তু আমাদের পাই ডিভাইডেড বাই 2 আকৃতিতে হয়ে গেল। প্লাস মাইনাস যেহেতু কিছু নেই, তার মানে কি আছে আমাদের একটা তার সাথে 0 ডিগ্রি আছে। দেখো ভাইয়া এখানে কিন্তু আমরা পাই ডিভাইড বাই 2 আকৃতিতে নিয়ে আসছি, বুঝতে পারছি। আর এখানে দেখো সামনে যে সহগটা আছে অর্থাৎ এইটা হচ্ছে আমাদের n এর মান। এইটা আমাদের জোড়ও হতে পারে বিজোড়ও হতে পারে। যদি জোড় হয় তাহলে যে কোনো অনুপাত সেটা কখনো চেঞ্জ হবে না। বাট এইটা আমি শুধু তোমাদেরকে বলার জন্য বলছি যে এইটার মান যদি 3 হয় এটি কিন্তু আমাদের বিজোড়, তাহলে এর সামনে যে সাইন থাকে তাহলে সেটা কিন্তু কস থিটাতে পরিণত হয়ে যাবে। আবার ট্যান থাকে তাহলে কট থিটাতে পরিণত হয়ে যাবে। আশা করি বুঝছো। আর মাঝখানে যেটা যে কোনটি কোন চতুর্ভাগে তা নির্ণয় করে চিহ্ন বসাতে হবে। এই বিষয়টা হচ্ছে আমরা কিন্তু সবাই চতুর্ভাগ সম্পর্কে জানা আছে। চতুর্ভাগটা কি, যে এই ঘরে কে কে পজিটিভ, এখানে আমরা মানে সুন্দর করে ছড়া মুখস্থ করতাম, অল স্টুডেন্ট টেক কেয়ার, অর্থাৎ এই ঘরে সবাই হচ্ছে পজিটিভ। এই ঘরে হচ্ছে সাইন এবং কসেক এই দুইটা হচ্ছে পজিটিভ। তৃতীয় নাম্বার কোয়াড্রেন্টে হচ্ছে ট্যান এবং হচ্ছে কি কট পজিটিভ। আর এই ঘরে হচ্ছে কস এবং সেক এই দুইটা পজিটিভ। অর্থাৎ আমাদের এই যে চারটা চতুর্ভাগে যে মানে ত্রিকোণমিতিক অনুপাতগুলো আছে, যে ঘরে যার যার অবস্থান তারা সেই ঘরে হচ্ছে রাজা, অর্থাৎ তারা সেই ঘরে পজিটিভ হবে। বাট আমরা যদি কোনোভাবে এই সাইনটা যদি এই ঘরে আসে তাহলে সেটা অবশ্যই নেগেটিভ হয়ে যাবে। তখন অনুপাতের সামনে একটা হচ্ছে আমরা নেগেটিভ চিহ্ন বসাবো। আশা করছি হয়তো তোমাদের বুঝতে কষ্ট হলেও আমরা যখন ম্যাথগুলো করা শুরু করব তখন আমাদের কাছে সহজ মনে হবে। তাহলে আসো আমরা হচ্ছে এই স্টেপগুলো ফলো করতে করতে আমরা কিছু ম্যাথ সলভ করি। দেখো আমাদের প্রথম ম্যাথ, আমাদেরকে প্রশ্ন দেওয়া আছে সাইন 10 পাই প্লাস থিটা। এখন এই কোণের হচ্ছে আমাদেরকে মান বের করতে হবে। প্রথমে অ্যানালাইসিস আমাদেরকে ছিল যে কোণটা থাকবে সেটাকে হচ্ছে আমরা কি করব, n গুণন পাই ডিভাইডেড বাই 2 আকৃতিতে নিয়ে আসব। এটা কিভাবে নিয়ে আসা সম্ভব, তুমি একটু কাজ করতে পারো। যদি এখানে সাইন আছে তুমি কি করতে পারো, এখানে 20 পাই ডিভাইড বাই 2 প্লাস থিটা এটা তুমি আকৃতিতে প্রকাশ করতে পারো। কারণ হচ্ছে কি যদি 2 দিয়ে যদি 20 কেটে দিই তাহলে কিন্তু আবার সেই 10 পাই চলে আসতেছে, তার মানে এইটা কিন্তু মোটামুটি সেম। তো দ্বিতীয় স্টেপ, আমাদের প্রথম স্টেপ কিন্তু শেষ, স্টেপ 1 এর কাছে যে n ডিভাইড বাই পাই আকারে লেখা শেষ। দ্বিতীয় কাজটা কি ছিল, যে
যে কোনটা যে ঘরে অবস্থিত প্রথমে আগে সেই অবস্থান নির্ণয় করতে হবে, তারপর চিহ্ন বসাতে হবে। ভাই এটা কিভাবে করব? তো দেখো, এখানে আমাদের ঘর ছিল, এটা ছিল আমাদের 0°, এটা ছিল হচ্ছে আমাদের π/2, এটা ছিল পাই, এটা ছিল 3π/2, আর এটা যদি আমরা ঘুরে আসি তাহলে এটা কি ছিল আমাদের 2π। দেখো ভাইয়া, এখানে আমাদের 10π আছে, তো আমরা যদি একবার ঘুরে আসি তাহলে 2π কিন্তু অতিক্রম করছি, 2বার ঘুরে আসলে 4π, এরকম করে যদি আমরা 5বার ঘুরে আসি তাহলে কিন্তু 10π হয়। 10π এর পর দেখো আমাদের প্লাস থিটা আছে, যদি প্লাস হয় তাহলে হচ্ছে উপর দিকে যাবে। তার মানে কি, আমরা কিন্তু প্রথম কোয়াড্রেন্টে চলে আসলাম। আর আমরা কি বলেছিলাম যে প্রথম কোয়াড্রেন্টে সবাই পজিটিভ, সবাই কি পজিটিভ। তার মানে এখানে যদি আমরা চিহ্ন বসাতামও তাহলে অবশ্যই আমাদের কি বসাতে হতো, পজিটিভ। তোমাদের বোঝার জন্য আমরা প্রথমে পজিটিভ দিয়ে লিখছি। তারপর কি বলেছিলাম ভাইয়া, যে এখানে আমাদের π/2 এর সাথে যে আমাদের সহগটা থাকবে এইটা যদি জোড় থাকে তাহলে সেটা অনুপাত চেঞ্জ হবে না। এখানে আমরা একদম স্পষ্টই দেখতে পাচ্ছি এখানে 20 আছে, যা একটি জোড় সংখ্যা। তার মানে কি, আমাদের যে অনুপাত আছে সেটা কখনো কি হবে না, চেঞ্জ হবে না। তাহলে নট চেঞ্জে কি লিখতে পারি আমরা, সাইনে রাখতে পারি। আর এই পাশে কি ছিল, থিটা, তাহলে থিটা রেখে দিলাম। এটাই হচ্ছে আমাদের মূলত অ্যান্সার। এখন তোমরা এটা হচ্ছে দেখো, তোমাদের স্টেপ 3তে আমি দেখো নিচে একটা কথা লিখে দিছিলাম যে এখানে যদি আমাদের শুধুমাত্র পাই থাকে এবং পায়ের সাথে যে কোনো পূর্ণ সংখ্যা যদি গুণ থাকে তাহলে কিন্তু সেটা কি হয় না, সেইটা আমাদের অনুপাত চেঞ্জ হয় না। তাহলে এখান থেকে তুমি সেভাবেও ইচ্ছা করলে করতে পারো যে এখানে ভাই এত 10 ছিল, এটা একটা পূর্ণ সংখ্যা, তাহলে এটা কোনো চেঞ্জ হবে না, তাই না? তাহলে সরাসরি কি লিখতে পারি আমরা, সাইন থিটাও লিখতে পারতাম। তুমি যেভাবে ইচ্ছা তুমি করতে পারো। তোমার যদি π/2 আকৃতিতে নিয়ে আসো এটাও করতে পারো, অথবা শুধুমাত্র পায়ের সাথে যে কোনো একটা পূর্ণ সংখ্যা গুণিতক আছে তাহলে সেটা চেঞ্জ হবে না, এইভাবে ইচ্ছা করলে তুমি করতে পারবা। আশা করি বুঝছো। এরপর আসো আমরা দ্বিতীয় একটা প্রবলেম সলভ করি। আস্তে আস্তে আরও বেশি আমরা সহজের মধ্যে ঢুকবো ইনশাল্লাহ। দেখো, আমাদের আরও একটা প্রশ্ন বলছে যে cos 19π/3, এটা হচ্ছে দিয়ে বলছে যে এইটার তোমাকে হচ্ছে মান বের করতে হবে। তাহলে দেখো, গত প্রশ্নে আমরা যেটা দেখেছি সেটাতে আমরা শুধুমাত্র একটা অংশ ছিল, এবার কিন্তু একটা ভাগ অংশ আছে। তাহলে এটা আমরা কিভাবে করব? তোমরা অবশ্যই এই জাতীয় যখন বিষয়টা আসবে তুমি একটা সুন্দর টিপস ফলো করতে পারো, যে নিচে যে হরটা থাকবে, নিচে যে হর থাকবে, হরের উপরে যদি অর্ধেকের, হরের উপরে অর্থাৎ লবে যদি হরের অর্ধেক থাকে, হরের উপরে যদি অর্ধেক থাকে তাহলে তাকে সেই সংখ্যা তার অর্ধেক অথবা তার গুণিতক লিখব, তার গুণিতক লিখব এবং সর্বনিম্ন সংখ্যা যোগ করে লব মিলাবো, লবের সংখ্যাটা মিলাবো। ভাইয়া যা লিখছি কিচ্ছু বুঝিনি, সেটা আমিও বুঝতেছি যে তোমরা কিচ্ছু বোঝনি। আসো আমরা এখন বোঝার চেষ্টা করব। যে দেখো ভাইয়া, আমাদের এখন কি আছে, যে cos 19π/3, আমি কি বলছি, হরের উপরে যদি অর্ধেক, মানে এখানে যদি আমাদের 3 অর্ধেক যদি উপরে থাকতো, তার নিচের কোনো যদি সংখ্যা থাকতো তাহলে আমরা না ভাঙানোর চেষ্টা করতাম। বাট যখন দেখবো এই 3 অর্ধেকের চেয়ে যদি বড় হয়ে যায় তাহলে আমরা অবশ্যই ভাঙাবো। এবং কিভাবে ভাঙাবো লিখে দিছি আমরা, যে cos, নিচে অবশ্যই প্রথম কাজটা কি 3 রাখবো, উপরে কাজটা হচ্ছে সেই সংখ্যা
মানে নিচে যে সংখ্যাটা থাকবে 3 অথবা তার অর্ধেক, 3 অর্ধেক হচ্ছে 1.5। আচ্ছা, তাহলে 3 একটা সংখ্যা গেল 1.5, অথবা তার গুণিতক। 3 কিন্তু অনেকগুলো গুণিতক হয়। আমি যদি বলি 3, 6, 9 এরকম করে 18, তারপরে হচ্ছে আরও ডট 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 অনেক কিছুই হতে পারে। এবং কি বলছিলাম আমরা, যে সর্বনিম্ন সংখ্যা যোগ করে, অথবা এখানে লিখতে পারো যোগ বা বিয়োগ করে, যোগ বা বিয়োগ করে এই যে লবের যে অংশটা থাকবে সেটা আমাদেরকে মিলাতে হবে। তো দেখো যে অবশ্যই এখানে কি হতে হবে, সর্বনিম্ন সংখ্যা থাকতে হবে। অর্থাৎ আমি যদি এখানে যদি উপরেরটা মিলাতে চাই, যে 3-এর একটা গুণিতক কত, 18, 18 পাই লিখলাম, এবং কত যোগ করলে 19 পাই মিলবে। অবশ্যই যদি আমরা শুধুমাত্র পাই দিই তাহলে কিন্তু 19 পাই মিলতেছে। আবার তুমি যদি চিন্তা করো যে না ভাইয়া, আপনি তো বলছেন সেই সংখ্যা দিয়েও তো আমরা উপরে মিলাতে পারি, হ্যাঁ তুমি অবশ্যই ট্রাই করতে পারো। তবে অবশ্যই দেখো কীরকম হয়। 3 উপরে হচ্ছে 19 পাই, আমি যদি 3 পাই দিই, দেখো 17, 18, 19, অর্থাৎ এর সাথে যোগ করতে হচ্ছে কত, 17 পাই। আবার তুমি যদি বলো যে ভাইয়া আমি হচ্ছে অন্য গুণিতক নিব, ধরলাম 3, ধরলাম একটা গুণিতক কত, 12 পাই, তাহলে তোমার এখানে আরও 7 পাই গুণ মানে যোগ করতে হচ্ছে, তারপরে কিন্তু 19 পাই মিলতেছে। কিন্তু আমি বলছিলাম কি, যে সর্বনিম্ন সংখ্যা যোগ বা বিয়োগ করতে হবে। দেখো তো ভাই কোন সংখ্যা নিলে তোমার সর্বনিম্ন সংখ্যাটা আসতেছে। তুমি যদি সেই সংখ্যা নাও তাহলে বিশাল বড় একটা সংখ্যা তোমাকে হচ্ছে কি নিতে হচ্ছে, যোগ করতে হচ্ছে। আবার তুমি যদি তার একটা গুণিতক 12 নাও, তাও কিন্তু একটা বড় ধরনের সংখ্যা তোমাকে নিতে হচ্ছে। বাট আমাদের যে টিপসটা ছিল সেখানে বলেছি যে সর্বনিম্ন একটা সংখ্যা থাকতে হবে। আমরা কিন্তু 3-এর একটা গুণিতক জানি, সেটা কত, 18। 18-এর সাথে সর্বনিম্ন সংখ্যা যদি পাই, যদি আমরা কি করি, যোগ করে দিই, তাহলে কিন্তু 19 পাই মিলে যাচ্ছে। অর্থাৎ এই জিনিসটা তোমরা খুব সুন্দর করে মাথায় রাখবা, যে সর্বনিম্ন যে সংখ্যাটা যোগ বা বিয়োগ করলে উপরেরটা মিলে সেইটা আমাদেরকে লিখতে হবে। তাহলে এখন আমরা দেখলাম যে আমরা যদি 3-এর একটা গুণিতক 18 এর সাথে শুধুমাত্র একটা পাই যোগ করে দিই তাহলে উপরেরটা মিলে যাচ্ছে। তাহলে তার পরে কাজটা কিন্তু আমাদের জন্য খুব সহজ। তাহলে আমরা কি করব, কস, দেখো 3 কিন্তু দুইটার সাথেই কি আছে, ভাগ আকারে আছে। 18 পাই ডিভাইড বাই 3 প্লাস পাই ডিভাইড বাই 3, এটা কিন্তু আমরা কি করলাম, দুইটা অংশকে ভাগ করে দিয়েছি। তো দেখো তো ভাইয়া 3 দিয়ে যদি 18কে ভাগ করে দিই তাহলে উপরে থাকবে কি, 6 পাই। তাহলে আমাদের আসতেছে কত, কস 6 পাই প্লাস পাই ডিভাইড বাই 3। দেখো তো ভাই এখন কিন্তু আমাদের মোটামুটি একটা আকৃতিতে চলে আসছে। তো স্টেপ 1-এর কাজ আমাদের শেষ, স্টেপ 1 যেটা ছিল আমাদের সেটা কাজ শেষ। এখন হচ্ছে আমাদের স্টেপ 2-র কাজ। কি ছিল ভাইয়া, যে আমাদের কোনটা, এই যে একটা কোণ, এই কোণটা কোন চতুর্ভাগে ছিল সেইটা বসিয়ে আমরা চিহ্ন বসাবো। তাহলে আসো একটু চিহ্ন বসানোর কাজটা করি। আমাদের চতুর্ভাগ ছিল, এখানে আছে কয়টা ভাইয়া, 6 পাই। তাহলে 6 বার তুমি ঘোরো, দেখো একবার আমরা ঘুরলাম 2 পাই, আরেকবার ঘুরলাম 4 পাই, আরও একবার ঘুরলাম, কয় পাই হলো, 6 পাই। কিন্তু আমার সাথে কি ছিল, পজিটিভ, তার মানে কি প্লাস ছিল, মানে উপর দিকে চলে যাবে, অর্থাৎ ফার্স্ট কোঅর্ডিনেট চলে আসছে। আর এখানে সবাই কি, সবাই পজিটিভ, যার জন্য তোমাদের বুঝের জন্য আমি প্রথমে কি দিলাম, একটা পজিটিভ দিলাম। তাহলে আমাদের স্টেপ 2-এর কাজটাও শেষ, স্টেপ 2-এর কাজ শেষ। এখন আমাদের স্টেপ 3-এর কাজটা ছিল যে এই যে পাইয়ের সাথে যেটা থাকবে, এখানে যদি পাই ডিভাইডেড বাই 2 থাকতো তাহলে কিন্তু আমাদের এখানে দেখতে হতো এই সংখ্যাটা জোড় আছে কি বিজোড় আছে। যদি বিজোড় থাকতো তাহলে কিন্তু আমরা অনুপাত চেঞ্জ করতাম, আর জোড় থাকলে তাহলে আমরা চেঞ্জ করতাম না। বাট আমি 3 নাম্বারটাই লিখে দিয়েছিলাম, যদি পায়ের সাথে যে কোনো পূর্ণ সংখ্যা যদি থাকে তাহলে এই অনুপাতটা আর চেঞ্জ হবে না। যেহেতু এখানে পায়ের সাথে 6 পাই মানে 6 যোগ আছে, এটা একটা পূর্ণ সংখ্যা, তাহলে এটা আর কি হবে না, এই অনুপাতটা আর চেঞ্জ হবে না। অর্থাৎ কস, আর আমার পাশে ছিল কত, পাই ডিভাইড বাই 3, অর্থাৎ কস 60 ডিগ্রি মান আমাদের কি করতে হবে, কস 60 ডিগ্রি মান, যেটা তোমরা সবাই জানো, যেটার মান হচ্ছে হাফ। এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। এই যে আমাদের মানটা বের হয়ে গেল। দেখো আমাদের কিন্তু একটা বড় একটা মান দেওয়া ছিল, যেটা মান আমরা জানতাম না। বাট এই উচ্চতর গণিত আমাদের জীবনকে সহজ করে দিয়েছে, যে আমরা খুব সুন্দর করে ভেঙে এইটার হচ্ছে একটা মান বের করতে পারছি।
এই জন্য আমাদের উচ্চতর গণিত এত সুন্দর। আসো তাহলে আমরা মোটামুটি যদি শিখে ফেলি তাহলে পরের অঙ্কগুলোতে আমরা চলে যাই। আশা করছি তোমরা খুব সহজে বুঝতে পারছো। আরও যদি আমরা কিছু প্র্যাকটিস করি আরও তোমাদের খুব সুন্দরভাবে হয়ে যাবে। এবার দেখো আমরা একটা ট্যান নিয়ে করি। ট্যান 11 পাই ডিভাইড বাই 6। দেখো ভাই প্রথমে আমাদের চিন্তা হচ্ছে যে 6-এর উপরে কি আছে, অর্ধেকের চেয়ে বেশি আছে, তার মানে এটাকে আমাদের ভাঙাতে হবে। ভাঙানোর নিয়ম আছে যে নিচে যা থাকবে তাই লিখে রাখবো। তারপর এই সংখ্যা দ্বারা যদি মিলানো সম্ভব হয় তাহলে আমরা মিলাবো, অথবা তার অর্ধেক দিয়ে যদি মিলানো সম্ভব হয় সেইটা দ্বারা মিলাবো, অথবা তার যদি গুণিতক দ্বারা সহজে মিলানো যায় তাহলে সেটা দ্বারা মিলাবো। তাহলে দেখো 6-এর একটা গুণিতক কত, 12, তাহলে 12 পাই লিখলাম। আর এইটা 11 মিলানোর জন্য কি করবে, এবার বিয়োগ করতে হবে কি একটা পাই। তাহলে কিন্তু খুব সহজে ছোট্ট একটা সংখ্যা দ্বারা কি হয়ে গেল, আমাদের উপরে 11 পাই দ্বারা মিলিত হয়ে গেল। বাট তুমি যদি বলতে যে ভাইয়া যে আমি এই নিচের সংখ্যা দ্বারা কি করতে চাই, মিলাতে চাই, তাহলে তোমার কেমন আসছে দেখো 11 পাই ডিভাইড বাই 6, তাই না, যে 10 তুমি নিচের সংখ্যা দ্বারা মিলাতে চাও, তাহলে কি 6 পাই তোমাকে আরও কি করতে হতো, 5 পাই তোমাকে যোগ করতে হতো। অথবা তোমার আরও একটু চিন্তা যে ভাইয়া আপনি তো বলছেন যে অর্ধেক দ্বারা করব, তাহলে তুমি কীভাবে করতে পারতা, 10 11 পাই ডিভাইড বাই 6 তুমি লিখতে পারতা কি 10 6 এর অর্ধেক কত 3 পাই প্লাস কত হচ্ছে 8 পাই, তাহলে তোমার কত 11 মিলে যেত। কিন্তু আমাদের যে কথাটা ছিল সেটা হচ্ছে যেটা আমরা যোগ বা বিয়োগ করব সেটা অবশ্যই অনেক একটা ছোট একটা মান হতে হবে। দেখো তো ভাইয়া 5 কিন্তু একটা বড় একটা সংখ্যা, আবার 8 কিন্তু এটাও একটা বড় সংখ্যা। বাট আমি যদি তার গুণিতকটা নিই, 12 যদি তার গুণিতক নিই, খুব ছোট্ট একটা সংখ্যা বিয়োগ করলেই কিন্তু উপরে আমার 11 মিলে যাচ্ছে। অর্থাৎ এখানে যে কাজটা ছিল আমরা নিচের সংখ্যা দ্বারা নিয়ে করেছিলাম সেটা আমাদের গ্রহণযোগ্য না। আবার অর্ধেক দ্বারা যদি আমরা করি সেটাও আমাদের গ্রহণযোগ্য না। আমরা এখানে জীবনটাকে সহজ করার জন্য আমরা এই 6-এর একটা গুণিতক থেকে শুধুমাত্র একটা পাই বিয়োগ করেছি, 11 পাই চলে আসছে। তো এখন আমাদের ম্যাথটা সহজ হয়ে গেছে যে দেখো ভাইয়া এখন আমরা কি করতে পারি, 10 দেখো 6 দুইটা নিচেই ভাগ আকারে আছে, তাহলে আমরা এইভাবে লিখতে পারি 12 পাই ডিভাইড বাই 6 মাইনাস পাই ডিভাইড বাই 6। দেখো তারপরে হচ্ছে কি 6 দ্বারা যদি 12কে কেটে দিই তাহলে থাকবে কি 6 পাই, অর্থাৎ 10 পাই ডিভাইডেড বাই, অর্থাৎ না পাই ডিভাইড বাই না 6 পাই মাইনাস পাই ডিভাইড বাই 6 এটা আসছে। দেখো এটা হচ্ছে আমাদের স্টেপ 1-এর কাজটা ছিল, স্টেপ 1-এর কাজ। এখন স্টেপ 2-এর কাজটা ছিল যে কোনটা কোন চতুর্ভাগে সেটা আমাদের নির্ণয় করতে হবে। তো কোনটা কোন চতুর্ভাগে এখন আমরা নির্ণয় করি। তো দেখো ভাইয়া এটা ছিল আমাদের, দেখো 6 পাই আছে, তার মানে কি একবার ঘুরেছি 2 পাই, 2 বার ঘুরেছি 4 পাই, আরও একবার যদি ঘুরি 6 পাই, তারপরে পজিটিভ আছে না নেগেটিভ আছে, নেগেটিভ আছে, তার মানে কি নিচের দিকে আসতে হবে। আর আমি কি বলেছিলাম যে অল স্টুডেন্ট টেক কেয়ার, এটা কিন্তু ভাইয়া 10-এর আর কি নয়, পজিটিভ নয়, কারণ এই ঘরে হচ্ছে কি কজ এবং সেক এই দুইটা শুধুমাত্র কি ছিল আমাদের পজিটিভ ছিল, কিন্তু এটা কিন্তু 10-এর ঘর ছিল না। যার জন্য তোমাদের প্রথম কাজটা কি যে সর্বপ্রথম তোমাকে একটা কি করতে হবে, তোমাকে নেগেটিভ চিহ্নটা বসাতে হবে। তারপরে এটা আমাদের স্টেপ 2-এর কাজ চলে গেল। স্টেপ 2-এর কাজ এখন হচ্ছে স্টেপ 3-এর কাজ। যদি পাই ডিভাইড বাই 2 থাকতো এবং তার সামনে যদি জোড় গুণিতক থাকতো তাহলে আমরা কোন চেঞ্জ করতাম না। বাট পাই ডিভাইড বাই 2-এর বিজোড় গুণিতক যদি আসতো তাহলে অবশ্যই আমাদের 10টা কটে পরিণত হতো। আর 3 নাম্বারটা লিখে দিয়েছিলাম যে শুধুমাত্র যদি পাই থাকে তার সামনে যে কোনো পূর্ণ সংখ্যা 1 2 3 4 যেটাই থাকুক না কেন সেইটা কিন্তু আমাদের আর কি হবে না, অনুপাতটা চেঞ্জ হবে না। এখানে দেখো 6 পাই আছে, অবশ্যই একটা পূর্ণ সংখ্যা, তাহলে এখন কিন্তু এই অনুপাতটা চেঞ্জ হবে না। অর্থাৎ 10 এই পাশে আমাদের কোনটা ছিল পাই ডিভাইড বাই 6, অর্থাৎ এটা কিন্তু আমরা জানি এটা হচ্ছে 10/60 ডিগ্রি মাইনাস 10/60 ডিগ্রি, যার মান কিন্তু মোটামুটি তোমরা সবাই জানো মাইনাস কি হতো 1 ডিভাইড বাই √3।
এইটা হচ্ছে অ্যান্সার। দেখো ভাইয়া আমাদের কোনটা অনেক বড় ছিল, বাট আমাদের উচ্চতর গণিত কী করে দিয়েছে যে খুব সহজে আমরা এই বড় কোণ থেকে ছোট্ট করে আমরা মানটা বের করতে পারছি। তো আশা করছি এইভাবে যদি ম্যাথটা প্র্যাকটিস করা যায়, যে কোনো ধরনের ম্যাথ আমরা করতে পারবো ইনশাল্লাহ। আসো আরও বেশ কয়েকটা আমরা ম্যাথগুলো প্র্যাকটিস করি। দেখো তারপরে ম্যাথ আমরা লিখি সেক মাইনাস 17 পাই ডিভাইডেড বাই 2। তোমাদের ভাই একটা জানার জন্য, তোমাদেরকে একটা জীবন সহজ করার জন্য একটা জিনিস লিখে দিই, যে আমাদের যদি কজ এবং সেক থাকে, লিখে দেব কজ ও সেক নেগেটিভকে খেয়ে ফেলে। মনে রাখবা, নেগেটিভকে খেয়ে ফেলে। জীবন সহজ করার জন্য আমি বলে দিলাম। অর্থাৎ আমাদের যদি এরকম থাকে কস মাইনাস থিটা ইজ ইকুয়াল টু কী হয়ে যাবে, কস থিটা। আর যদি সেক থাকে, সেক মাইনাস থিটা ইজ ইকুয়াল টু কী হবে, শুধুমাত্র সেক থিটা। এই দুইটা জিনিস একটু মনে রাখো, তাহলে দেখবে অনেক ম্যাথ করার ক্ষেত্রে এটা আমাদের সহজ হয়ে যাবে। ভাইয়া দেখো আমরা কি বললাম, যে সেক কী করে ফেলে, মাইনাসটা খেয়ে ফেলছে, তার মানে এখানে আর নেগেটিভের কোনো প্রভাব নেই। তাহলে শুধু পড়ে থাকবে কি, সেক উপরে হচ্ছে কত 17 পাই ডিভাইডেড বাই 2। আমরা কিন্তু ভাঙানো শিখেছি, কীভাবে ভাঙাবো, হয় সেই সংখ্যা অথবা তার অর্ধেক অথবা তার গুণিতক। দেখো 2-এর কিন্তু অসংখ্য গুণিতক আছে, তো নিচে যে সংখ্যাটা ছিল সেই সংখ্যা লিখলাম, উপরে 2-এর যে কোনো একটা গুণিতক। তুমি হতে পারে 16 নিতে পারো, আবার কি নিতে পারো 18 নিতে পারো, কারণ দুইটা সংখ্যা থেকে যদি 16 পাইকে যদি একটা পাই যারা শুধুমাত্র যোগ করো তাহলে 17 পাই মিলতেছে, আবার যদি বিয়োগ করো 18 থেকে তাও কিন্তু মিলতেছে। দুইটার কিন্তু মানে যেটা বিয়োগ করতে দুইটা মান সমান। তোমার ইচ্ছা তুমি এখন যেটা করবা, আমি মনে করো যে 16 থেকে নিচ্ছি, তাহলে 16 পাই প্লাস পাই। দেখো ভাইয়া আমরা কিন্তু 2-এর একটা গুণিতক নিলাম 16, উপরে মিলাতে হবে কত 17, সেই জন্য একটা পাই কী করলাম, যোগ করলাম। এখন জাস্ট আগের মতো কাজটা করব। কি ছিল আমাদের সেক, দেখো 2 দুইটার সাথে ভাগ ছিল, তাহলে 16 পাই ডিভাইড বাই 2, আর এই পাশে কত ছিল পাই ডিভাইড বাই 2। আমরা যদি কেটে দিই উপরে থাকবে কত 8 পাই, সেক 8 পাই প্লাস পাই ডিভাইড বাই 2। দেখো ভাইয়া এইটা আমাদের স্টেপ 1-এর কাজটা ছিল, স্টেপ 1-এর কাজ শেষ। তাহলে দ্বিতীয় কাজটা কি ছিল, আমাদেরকে চিহ্ন এবার বসাতে হবে। দেখো ভাইয়া এখানে কত পাই আছে 8 পাই, তো আমরা জানি এখানে আসবে 8 পাই, এখানে আসবে, তারপরে পজিটিভ না নেগেটিভ, পজিটিভ, তার মানে উপরে ঘরে আসবে, এখানে সবাই পজিটিভ, তোমাদের বুঝার জন্য সুবিধার জন্য আমি পজিটিভ দিলাম। তারপরে এখানে কি আছে ভাইয়া, শুধুমাত্র পায়ের সাথে 8 গুণ আছে, যা একটি পূর্ণ সংখ্যা। তার মানে কি এখানে কোনো ধরনের কি হবে না, অনুপাতটা চেঞ্জ হবে না, এখানে সেক সেক থাকবে, আর এই পাশে পাই ডিভাইড বাই 2 অর্থাৎ 90 ডিগ্রি। আর তোমরা সবাই জানো এই সেক 90 ডিগ্রি মান কি, অসংজ্ঞায়িত। আশা করছি বুঝতে পারছো। তোমাদেরকে আরও একটু বুঝাই যে সর্বপ্রথম আমাদের কাজটা কি ছিল, যে সেক মাইনাস 17 পাই ডিভাইড বাই 2। আমি বলেছি সেক যখন থাকবে কস এবং সেক থাকবে তখন নেগেটিভটা হচ্ছে কি করে ফেলবে, ভ্যানিশ করে ফেলবে। তাহলে নেগেটিভ আমাদের জীবন থেকে ভ্যানিশ হয়ে গেছে, তাহলে পরে থাকলো 17 পাই ডিভাইড বাই 2। এখন আমাদের কাজটা কি ছিল, যে ভাঙাবো কিভাবে। আমরা ভাঙানোর একটা নিয়ম শিখেছি, সেটা হচ্ছে হরে যা থাকবে হয় সেই সংখ্যা অথবা তার অর্ধেক অথবা তার যে কোনো একটা গুণিতক নিয়ে উপরের সংখ্যাটা যোগ বা বিয়োগ করতে হবে, বাট এই পাশের যে সংখ্যা সেটা অবশ্যই ছোট হতে হবে। এবার দেখলাম যে নিচে অবশ্যই 2 আছে, আর 2 দ্বারা যদি আমি প্রথমে করতে চাই বড় একটা সংখ্যা আমাকে যোগ করতে হচ্ছে, তার মানে এটা হবে না। আবার 2-এর অর্ধেক 1, এইটা দ্বারা যদি করতে হয় তাহলে অনেক বড় একটা সংখ্যা যোগ বা বিয়োগ করতে হচ্ছে। বাট 2-এর একটা গুণিতক কত 16 আছে, 16-র সাথে যদি শুধুমাত্র একটা পাই যোগ করি তাহলে কিন্তু উপরে এই 17টা মিলতেছে, তার মানে আমরা 16 পাইটা নিচ্ছি। তারপর যথারীতি আমরা নিচে 2 ভাগ ছিল, তাহলে এটাকে ডিভাইড করে দিয়েছি। তারপর আমাদের স্টেপ 1-এর যে কাজটা ছিল এরকম আকৃতিতে চলে আসছে। তারপরে কাজটা কি ছিল, যে যখন স্টেপ 1-এর কাজ শেষ তখন আমাদের কাজ ছিল যে স্টেপ 2-এর কাজ, যে হচ্ছে এটা আমরা চিহ্ন পরিবর্তন করব। তো চিহ্ন আমরা এখানে বসিয়ে দিয়েছি। তারপরে কাজটা হচ্ছে যদি আমাদের শুধুমাত্র পায়ের সাথে যে কোনো পূর্ণ সংখ্যা থাকে তাহলে এই অনুপাতটা চেঞ্জ হবে না, তাহলে এটা আমাদের চেঞ্জ হয়নি। আর এই পাশে ছিল কি পাই ডিভাইডেড বাই 2,
আর আমরা সবাই জানি যে সেক পাই ডিভাইডেড বাই 2 অর্থাৎ সেক 90 ডিগ্রির মান কত? অসংজ্ঞায়িত হয়। আশা করি বুঝতে পারছো। এবার দেখো আরও বেশ কয়েকটা আমরা ইম্পর্টেন্ট এক্সাম্পল করি, যেগুলো করার মাধ্যমে তোমাদের যে কনফিউশনগুলো থাকবে সেগুলো আশা করছি খুব সহজেই সলভ হয়ে যাবে। এবার দেখো আমরা প্রথমকার যে প্রবলেম ছিল যে সাইন, এখানে কোনো ধরনের আর কি নেই, ডিভাইডেড নেই, তাহলে এটা আমরা কিভাবে করবো ভাইয়া? তো দেখো ভাইয়া, তোমরা তো খুব সহজে জানো যে এইবার যদি আমাদের পায়ের সাথে কোনো কিছু কি থাকে, পূর্ণ সংখ্যা যোগ থাকে, তাহলে কি হবে না, অনুপাত চেঞ্জ হবে না, তাই না? তাহলে আমরা খুব সহজে কি করতে পারি, সাইন যা ছিল তাই, বাট সাইন পায়ের সাথে তো অবশ্যই কোনো একটা অ্যাঙ্গেল যোগ ছিল, আমরা ধরে নিলাম কি পজিটিভ বা নেগেটিভ 0 ডিগ্রি, তাই না? তাহলে এইটা মানে তো আর চেঞ্জ হচ্ছে না, তাহলে সাইন কত ডিগ্রি হয়ে যাবে? 0 ডিগ্রি। আর মান কত জানো তুমি? 0 ডিগ্রি। অথবা তুমি চিন্তা করলে ভাইয়া এভাবে আমি না করব না, আপনি যেভাবে করাই দিচ্ছেন যে আমি হচ্ছে পাই ডিভাইড বাই 2 আকৃতিতে নিয়ে এসে করতে চাই, তুমি করতে পারো। তাহলে তোমার কাজ হচ্ছে কি, প্রথমে সাইন 7 পাই লিখলা, এটাকে হচ্ছে পাই ডিভাইড বাই 2 আকৃতিতে নিয়ে আসবা। কীভাবে করবা? সাইন এখানে 14 আর এখানে কি পাই ডিভাইড বাই 2, এই পাশে কিছু ছিল না মানে কি প্লাস মাইনাস তুমি একটা সংখ্যা দাও 0 ডিগ্রি, তার মানে কিন্তু আগের সংখ্যাটাই আবার হয়ে গেল। এখন কিন্তু দুইটা এখন তোমার কাজ করতে হচ্ছে, একবার তুমি সাইন 40 পাই ডিভাইড বাই 2 প্লাস হচ্ছে কত 0 ডিগ্রি, যে কোনো একটা ডিগ্রি ধরলাম আর কি। তাহলে প্রথম কাজটা কিন্তু আমার শেষ। এখন হচ্ছে দ্বিতীয় কাজ। ভাইয়া কি ছিল, আমাদেরকে এখন হচ্ছে চিহ্ন বসাতে হবে। কীভাবে বসাবো? আমাদের কত ছিল 7 পাই, মানে কত, আমি যদি 6 পাই আসি তাহলে এখানে আসবো, 7 পাই মানে কি আরও একটা পাই ঘুরতে হবে, তাহলে এখানে আসলাম, তার সাথে যোগ আছে না বিয়োগ আছে? যোগ আছে ভাইয়া, তাহলে নিচের দিকে আসতে হবে। অর্থাৎ এখন কিন্তু আমরা থার্ড কোয়াড্রেন্টে চলে আসছি। আর থার্ড কোয়াড্রেন্টে কিন্তু এখানে কি ছিল, ট্যান পজিটিভ ছিল, বুঝতে পারছো? বাট এখানে কিন্তু সাইন পজিটিভ না, তার মানে প্রথম কাজটা কি হবে, আমাদের আগে নেগেটিভ চিহ্ন দিতে হবে, তারপরে যা অনুপাত ছিল তাই লিখবো সাইন। তাহলে দেখো এখন এখানে আমাদের কি আছে 14, যা একটা জোড় সংখ্যা। আমি কি বলেছিলাম, পাই ডিভাইড বাই 2 এর সাথে যদি কোনো জোড় গুণিতক থাকে তাহলে অনুপাতটা চেঞ্জ হবে না, সেই জন্য আমরা কি লিখেছি, অনুপাতটা চেঞ্জ হয়নি। আর এই পাশে কত ডিগ্রি ছিল ভাইয়া? 0 ডিগ্রি। আর সাইন 0 ডিগ্রির মান কত? মাইনাস থাকলেও 0 ডিগ্রির মান 0, 0 থাকলেও 0। আবার এখন তুমি যদি চিন্তা করো যে ভাইয়া আমি এবার নেগেটিভ নিয়ে যদি করি তাহলে কীরকম হবে, দেখো কীরকম হয়, সাইন 14 পাই ডিভাইড বাই 2 মাইনাস 0 ডিগ্রি যদি করতে চাও, দেখো ভাইয়া আমাদের কিন্তু এইবার যদি আমরা এখানে আসি 6 পাই এখানে আসলাম, 7 পাই এখানে, তাই না? এখন কি বলছে যে আমাদের এবার কত পাই হতে হবে, 7 পাইয়ের চেয়ে নেগেটিভ হতে হবে, তার মানে উপর দিকে যেতে হবে। আর এখানে ভাইয়া অবশ্যই সাইন কি পজিটিভ, তার মানে আর চিহ্ন দিতে হচ্ছে না, আমি তোমাদের বোঝার জন্য পজিটিভ দিলাম। আর সাইনের জন্য এখানে পাই ডিভাইড বাই 2 এর সাথে কি আছে, জোড় গুণিতক আছে, তার মানে কোন অনুপাত চেঞ্জ হবে, অনুপাত চেঞ্জ হবে না, সাইন সাইনে থেকে যাবে। আর এই পাশে 0 ডিগ্রি ছিল, 0 ডিগ্রি হবে। তাহলে ভাইয়া দেখো সাইন 0 ডিগ্রির মান 0। তুমি যেভাবে ইচ্ছা করতে পারো, সবার অ্যান্সার কিন্তু সেম আসবে। তুমি যদি সরাসরি করতা যে শুধুমাত্র পাই যদি থাকে, পায়ের সাথে যে কোনো একটা পূর্ণ সংখ্যা গুণন থাকে, তাহলে কিন্তু অনুপাতটা চেঞ্জ হতো না, সেভাবে করে দেখেছি আমরা। আবার তুমি যদি বলো যে ভাই আমি পাই ডিভাইড বাই 2 আকৃতিতে ভেঙে আমি করতে চাই, সেটাও আমরা করে দেখিয়েছি। আশা করি এই রকম যে ম্যাথগুলো আছে তোমরা যে কোনোভাবেই করতে পারো, 2 রকমের যে কোনোভাবে করতে পারবো। আশা করি বুঝছো। আসো তাহলে আমরা আরও কয়েকটা এক্সাম্পল করি। এবার আমাদের প্রশ্ন হচ্ছে ট্যান দিয়েছে হচ্ছে -23 পাই ডিভাইডেড বাই 6। আচ্ছা এখানে মাইনাস ছিল না। আচ্ছা দেখো ভাইয়া এখানে আমাদের প্রথম কাজটা কি ছিল, যে ট্যান যা ছিল ট্যান লিখব, তারপর আমরা দেখব নিচের সংখ্যার চেয়ে যদি উপরের সংখ্যার অর্ধেকের চেয়ে যদি বেশি থাকে তাহলে অবশ্যই ভাঙাবো। ভাঙানোর নিয়ম কি ছিল, নিচে যা থাকবে তাই লিখেছি। তারপর 6 দ্বারা যদি হয় তাহলে সেটা দ্বারা আগে মিলানোর চেষ্টা করব, অথবা তার অর্ধেক দ্বারা যদি হয় সেইটা দ্বারা উপরের লবের সংখ্যায় মিলাতে চেষ্টা করব, অথবা তার যদি যে কোনো গুণিতক, ঠিক আছে, সেই গুণিতক দ্বারা আমরা মিলানোর চেষ্টা করব।
তো দেখো 6 দ্বারা যদি আমরা করি অনেক বড় একটা সংখ্যা আমাদের যোগ বা বিয়োগ করতে হচ্ছে। আবার তার অর্ধেক দ্বারা যদি করি তাহলে তো আরও বেশি যোগ করতে হচ্ছে। বাট আমাদের কিন্তু 6-এর একটা কি আছে, গুণিতক আছে 24, তাই না? 24 কিন্তু আমাদের 6 একটা গুণিতক, তো আমরা এখানে 24 নিচ্ছি, 24 পাই। দেখো ভাইয়া 24 পাই থেকে শুধু একটা পাই যদি আমরা বিয়োগ করি তাহলেই কিন্তু আমাদের উপরের এই সংখ্যাটা কি হবে, মিলে যাবে। তাহলে দেখো তারপরে কাজটা কি আমাদের সহজ, যে 6 পুরোটুকুর সাথে ভাগ আকারে ছিল, তার আমরা কীভাবে লিখতে পারি, 24 পাই ডিভাইড বাই 6 মাইনাস পাই ডিভাইড বাই 6, এই একটাতে লিখলাম। 6 দ্বারা যদি 24 কাটি অবশ্যই কি থাকে, 4 পাই। তাহলে tan 4 পাই মাইনাস পাই ডিভাইড বাই 6, আমাদের স্টেপ 1-এর কাজ শেষ। অর্থাৎ আমাদের যে কাজটা ছিল, যে স্টেপ 1, সেই কাজটা শেষ। দ্বিতীয় কাজটা কী ছিল আমাদের, স্টেপ 2। স্টেপ 2 ছিল হচ্ছে কি, আমাদের কোনটা কোন চতুর্ভাগে আছে সেটা আমাদেরকে বের করতে হবে এবং সেটা অনুযায়ী আমাদের চিহ্ন বসাতে হবে। ভাই আমরা চতুর্ভাগ আঁকাই, এখানে আমাদের 4 পাই আছে, তো আমরা কি জানি যে এখানে আসলে 2 পাই, আরও একবার আসলাম 4 পাই, তারপর কি পজিটিভ আছে না নেগেটিভ আছে, নেগেটিভ, তার মানে নিচের ঘরে আসতে হবে, নিচের ঘরে আসলাম। আর এটা কি, এটা ছিল কস এবং কি সেকের ঘর, এই দুইটা ছাড়া সবাই কি হবে, নেগেটিভ হবে। আমাদের এখানে আছে কি, ট্যান আছে, তার মানে কি এটা আমাদের কি হবে, নেগেটিভ হবে। তার মানে সর্বপ্রথম কাজ কি, আমরা নেগেটিভ দিলাম। তারপরে কাজটা কি, যখন আমাদের অনুপাতটা বসাতে হবে, আমরা কি বলেছিলাম যে পায়ের সাথে যে কোনো পূর্ণ সংখ্যা যদি গুণ থাকে তাহলে তার অনুপাতটা আর চেঞ্জ হয় না। যেহেতু এখানে পূর্ণ একটা সংখ্যা আছে 4, তাহলে অনুপাতটা আর চেঞ্জ হবে না, অর্থাৎ ট্যান, আর এই পাশে ছিল কত, পাই ডিভাইড বাই 6। এখন হচ্ছে আমাদের কিন্তু সুন্দর করে একটা মান চলে আসছে। তাহলে দেখো ভাইয়া এখানে মাইনাস চলে আসছে, আর এটার আমরা কিন্তু জানি এইটা কিন্তু একটা মান বের করবা, তাহলে আশা করি এটা হয়ে যাবে। আচ্ছা, তারপরে ম্যাথটা দেখো, আমরা কোসেক, দেখো তারপরে একটা ম্যাথ দেখো, যে কোসেক 19 পাই ডিভাইড বাই 3। এখন খুব সহজেই তোমরা করতে পারবা, দ্রুত করছি আমি, যে কোসেক আমাদেরকে কীভাবে ভাঙতে হবে, নিচে 3 লিখবো, উপরে তার 3-এর একটা গুণিতক কত হবে, 18 পাই প্লাস কত পাই, মিলে গেছে উপরে 19 পাই। তাহলে এটা যদি আমরা ভেঙে ফেলি, কোসেক 18 পাই ডিভাইড বাই 3, আর এই পাশে থাকবে কত, পাই ডিভাইড বাই 3। তাহলে 3 দ্বারা 6, 18কে কাটি কত হয়, 6। তাহলে কি হবে, কোসেক 6 পাই প্লাস পাই ডিভাইড বাই 3। তাহলে স্টেপ 1-এর কাজ শেষ। স্টেপ 2-এর কাজটা ছিল কি আমাদের, যে চিহ্ন পরিবর্তন করতে হবে। দেখো ভাই 6 পাই ছিল, 6 পাইয়ের পরে কত, পজিটিভ, তার মানে কি ফার্স্ট কোয়াড্রেন্ট, ফার্স্ট কোয়াড্রেন্ট হলে কি হয়, পজিটিভ হয়। আর 6 পাই যদি থাকে, আমরা কি বলেছিলাম, মানে যে কোনো একটা পূর্ণ সংখ্যা থাকলেই কোয়াড্রেন্ট আর পরিবর্তন হয় না, তার মানে কি কোসেক পাই ডিভাইড বাই 3, এইটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার। তুমি কোসেক অবশ্যই কত, 60 ডিগ্রির মানটা জানো, আশা করি বুঝতে পারছো। দেখো তারপরে হচ্ছে আমরা আরও একটা 2টা ম্যাথ করে শেষ করে দেবো ইনশাআল্লাহ। দেখো এরপর হচ্ছে সেক -25, সেক -25 পাই ডিভাইডেড বাই কত, 2 দেওয়া আছে। তো ভাইয়া দেখো আমি প্রথমে তোমাদের কি বলেছিলাম, কজ এবং যদি সেক থাকে তাহলে সেটা কিন্তু কি করে, মাইনাসটাকে ভ্যানিশ করে ফেলে। তার মানে এখানে কিন্তু মাইনাসটা অলরেডি আমাদের কি হয়ে গেছে, শেষ হয়ে গেছে। তাহলে এটা কি হবে, নিচে 2 ছিল, 2 থাকবে, উপরে 2-এর যে কোনো একটা গুণিতক কত, 24 পাই, আর এর সাথে শুধুমাত্র পাই যদি যোগ করে দিই তাহলে কিন্তু আমাদের কত, উপরে 25টা মিলে যাচ্ছে। তারপর যথারীতি আমাদের যে কাজ, সেই কাজটা করব, 24 পাই ডিভাইড বাই 2 প্লাস কত, পাই ডিভাইড বাই 2, এখানে যদি কেটে দেয় উপরে থাকবে কত, 12 পাই, অর্থাৎ কত, সেক 12 পাই প্লাস পাই ডিভাইড বাই 2। অর্থাৎ তোমরা কিন্তু করতে করতে অভ্যস্ত হয়ে গেছো, যে দেখো 12 পাই যদি হয় তাহলে এখানে আসবো আমরা, তারপরে কি পজিটিভ আছে ফার্স্ট কোয়াড্রেন্টে, তার মানে সেক অবশ্যই এখানে পজিটিভ হবে, আর এর সাথে শুধুমাত্র পূর্ণ সংখ্যা আছে, তার মানে অনুপাতটা চেঞ্জ হবে না। তাহলে পরে থাকবে কত, সেক পাই ডিভাইড বাই 2, আর সেক পাই ডিভাইডেড বাই 2 কত ভাইয়া, এটা হচ্ছে কি অসংজ্ঞায়িত। আশা করি বুঝছো। আসো
আর একটা ম্যাথ করলেই মোটামুটি এই টাইপের যে মান নির্ণয় সংক্রান্ত আমাদের যে ম্যাথ সবগুলো শেষ হয়ে যাবে। সর্বশেষ এক্সাম্পলটা আমি তোমাদেরকে করে দিচ্ছি। সাইন 31 পাই ডিভাইডেড বাই 6, এটা হচ্ছে আমাদের কোশ্চেন। এবার আমরা কি করব, সর্বপ্রথম কাজটা কি ছিল, সাইন লিখলাম, নিচে 6 ছিল। দেখো 6 দ্বারা মিলতেছে না, মানে অনেক বড় একটা সংখ্যা যোগ করতে হচ্ছে। 6-এর অর্ধেক কত, 3, তার সাথে অনেক বড় একটা সংখ্যা যোগ করতে হচ্ছে। বাট আমরা যদি গুণিতক নিয়ে একটু চিন্তা করি তাহলে কিন্তু 6-এর একটা গুণিতক কত, 30, তাই না? 30-এর সাথে শুধুমাত্র একটা পাই যদি আমরা যোগ করে দিই তাহলে কিন্তু উপরের 31টা মিলে যাচ্ছে, তাহলে আমাদের কাজ শেষ। তাহলে সাইন এটাকে কি ভাগ আকৃতি, ভাগে নিয়ে যাব, অর্ধেক করব। দেখো এটা করে ফেললাম, তাহলে 6 দ্বারা 30কে কাটি, তাহলে কত হচ্ছে, 5 6 30। সাইন 5 পাই বাই 5 পাই পাই ডিভাইড বাই 6, আমাদের স্টেপ 1-এর কাজ শেষ। দ্বিতীয়টার কাজ কি ছিল, যে 5 পাই। এবার দেখো এখানে কি আছে, 5 পাই, একবার যদি ঘুরে আসি 2 পাই, দুইবার যদি ঘুরে আসি 4 পাই, তাহলে আরও একবার যদি ঘুরি এখানে তাহলে কি 5 পাই চলে আসছে। তারপরে কি আছে, পজিটিভ, তাই না ভাইয়া, পজিটিভ। আর এই ঘর কার ছিল, ট্যান এবং কটের ঘর ছিল। কিন্তু আমাদের এখানে অনুপাতটা কার আছে ভাইয়া, এখানে তো সাইনের অনুপাত আছে, তার মানে এটা কি হবে, নেগেটিভ হবে। তারপর নেগেটিভ দিলাম, স্টেপ 1-এর কাজ শেষ, স্টেপ 2-এর কাজ শেষ। এবার দেখতে হবে যে এখানে কি আছে, পায়ের সাথে একটা পূর্ণ সংখ্যা আছে, তার মানে অনুপাতটা আর চেঞ্জ হচ্ছে না, অর্থাৎ নেগেটিভ সাইন পাই ডিভাইড বাই 6, অর্থাৎ আমাদের মাইনাস সাইন 3 ডিগ্রি। এইটার মান হচ্ছে কত হবে ভাইয়া, -1/2। এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পারছো ভাইয়া। তাহলে আমাদের সর্বশেষ কথাটা হচ্ছে যে আমাদের হচ্ছে উচ্চতর গণিতে অনেক বড় বড় তোমাদেরকে কোণ দেওয়া থাকবে, এগুলোর মান আমাদেরকে বের করতে হবে। তো আমাদের প্রথম কাজটা ছিল আমাদের কোণগুলোকে অবশ্যই n গুণন পাই ডিভাইড বাই 2 ± থিটা আকারে প্রকাশ করতে হবে। দ্বিতীয় কাজটা ছিল কোনটি কোন চতুর্ভাগে সেইটা নির্ণয় করে যেটা যার যে চতুর্ভাগ, যার যে রাজত্ব, সেইটা বাদ দিয়ে যদি অন্য ঘরে চলে যায় তাহলে সেটাকে অবশ্যই নেগেটিভ দিতে হবে, আর সে যদি সেই ঘরেই থাকে তাহলে পজিটিভ দিতে হবে। স্টেপ 2-এর কাজ এখানে শেষ। 3 নাম্বার কাজ ছিল যে প্রথমে n গুণন পাই ডিভাইড বাই 2 আকৃতিতে নিয়ে আসছি, এখানে n এর মান যদি জোড় হয় তাহলে অনুপাতগুলো চেঞ্জ হবে না। আর পাই ডিভাইড বাই 2 এর সহগ এখানে যে আছে, এখানে n এর মান যদি বিজোড় হয় তাহলে অনুপাতগুলো চেঞ্জ হবে। সাইন কজে পরিণত হবে, তারপর হচ্ছে ট্যান কটে পরিণত হবে, সেক কসেকে পরিণত হবে, এই আকৃতিতে চেঞ্জ হতে থাকবে। এবং সর্বশেষ তোমাদেরকে লিখে দিয়েছিলাম যে শুধুমাত্র যদি পাই থাকে এবং পায়ের সাথে যে কোনো পূর্ণ সংখ্যা 1 2 3 4 এগুলো যদি থাকে তাহলে কি করব না, আমাদের অনুপাতটা চেঞ্জ করতে হচ্ছে না। তারপরে দেখবা আমরা আস্তে আস্তে করেছি, যে ম্যাথগুলো করেছি এগুলো যদি তোমরা করো আশা করি খুব সহজে তোমরা পেরে যাবা। আর আমরা দেখেছি কীভাবে ভাঙাতে হয়। ভাঙানোর নিয়মটা হচ্ছে যে আমাদের হরে যে সংখ্যাটা থাকবে, ঠিক আছে, সেই সংখ্যা দ্বারা উপরের সংখ্যাটা মিলানোর চেষ্টা করব, অথবা তার অর্ধেক, অথবা তার যে কোনো গুণিতক, ঠিক আছে, তার যে কোনো একটা গুণিতক নিয়ে আমরা যোগ বা বিয়োগ করব। যোগ বা বিয়োগ করার মাধ্যমে উপরের লবের সংখ্যাটা মিলাবো। তবে অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে যেইটা আমরা যোগ বা বিয়োগ করতেছি সেইটা যেন অবশ্যই ছোট একটা সংখ্যা হয়। আমরা যদি ছোট একটা সংখ্যা নিয়ে ভাঙতে পারি তাহলে দেখবে যে আমাদের জীবনটা অনেক বেশি সহজ হয়ে গেছে। আর যেভাবে ম্যাথটা সলভ করলাম আজকে তোমাদের ক্লাসে, এইভাবে যদি তোমরা করতে পারো আশা করছি এই টাইপের যে কোনো প্রশ্ন আসুক না কেন তুমি অবশ্যই পারবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।